নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির যে দল আগামী দিনে পশ্চিমবাংলাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে শুভেচ্ছা জানাই। আচ্ছা ভাই, একটা কথা বলুন তো, যে মানুষটা ঠিক 5 বছর আগে আপনার বাড়িতে আগুন দিয়েছিল, সে যদি আজকে আপনার দরজায় এসে বলে ভাই আমি তো তোমারই লোক ছিলাম আসলে, তাহলে আপনি কি তাকে ঘরে ঢোকাবেন? নিশ্চয়ই নয়। তাহলে বলুন, তৃণমূলের সাধারণ কর্মীরা কিন্তু নয়, তৃণমূলের কিছু মুষ্টিমেয় স্বার্থলোভী স্বার্থপর গুন্ডা, যারা গত 10 বছর ধরে বিজেপি সহ অন্যান্য বিরোধী কর্মীদের ওপরে অত্যাচার করেছেন, তাদের বাড়ি পুড়িয়েছেন, মিথ্যা কেসে ফাঁসিয়েছেন, তারা হঠাৎ করে বিজেপির পতাকা হাতে নিলেই কি সে বিজেপির লোক হয়ে যায়? এই প্রশ্নটাই কিন্তু আজকে বাংলার রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। কারণ বাংলায় পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা একটা ঐতিহাসিক পরিবর্তন, যে পরিবর্তনের জন্য বাংলার মানুষ বছরের পর বছর ধরে অপেক্ষা করেছে, রক্ত দিয়েছে, কান্না দিয়েছে। সেই পরিবর্তন কিন্তু গতকাল এসেই গেছে। কিন্তু এখন একটা নতুন বিপদ এসেছে বিজেপির অন্দরে, ভেতর থেকে। বাইরের শত্রু থেকে কিন্তু একদমই নয়, ভেতরের সুযোগ সন্ধানীদের থেকে। আজকে আমরা কথা বলবো বিজেপির সেই বিপদটা ঠিক কি। আজকে কথা বলবো কেন এই পরিবর্তন এলো আর কিভাবে এলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরিবর্তনকে ঠিক কিভাবে বিজেপিকে রক্ষা করতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু কথা বলবো যা হয়তো অনেকেরই পছন্দ হবে না, কিন্তু সত্যি কথা তো বলতেই হবে। চলুন তাহলে ভিডিওটা শুরুই করি। বাংলার রাজনীতি বুঝতে হলে একটু পেছন থেকে শুরু করতে হবে। 2011 সাল যখন তৃণমূল কংগ্রেস 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এলো, তখন বাংলার মানুষ ভেবেছিল এবার বোধহয় পরিবর্তন আসবে, নতুন হাওয়া বইবে, উন্নয়ন হবে, মানুষ শান্তিতে থাকবে। কিন্তু ঠিক কি হলো? বছরের পর বছর গেল, মানুষ দেখলো শুধু শাসকের মুখ বদলেছে, কিন্তু অভ্যন্তরের ধরন কিন্তু এক বিন্দুমাত্র বদলায়নি, বরং কোথাও কোথাও আরো বেড়ে গেছে। 2016 সালের পর থেকে তৃণমূলের সিন্ডিকেট রাজ, কাটমানি, চাকরিতে দুর্নীতি, শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি, সরকারি প্রকল্পের টাকা তলায় চলে যাওয়া, রেশন চুরি, কোভিড ফান্ড লুটপাট, এক এক করে কেলেঙ্কারির কিন্তু পাহাড় তৈরি হতে লাগলো। আর যারা এর বিরুদ্ধে কথা বলল তাদের কি হলো? মিথ্যা মামলা, মারধর, ঘর ছাড়া, এমনকি প্রাণও গেল অনেকের। বিজেপি কর্মীরা প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে, প্রতিটি গ্রামে কিন্তু এই অত্যাচারের বিরুদ্ধে ধীরে ধীরে সংগঠন তৈরি করে কিন্তু লড়াই করেছে। কেউ জীবন দিয়েছে, কেউ পরিবার ছেড়ে পালিয়ে থেকেছে, কেউ বছরের পর বছর মিথ্যা মামলায় কোর্টে কিন্তু দৌড়েছে। এই মানুষগুলোর জন্য পরিবর্তন মানে শুধু একটা নির্বাচনী জয় নয়, এই মানুষগুলোর জন্য পরিবর্তন মানে তাদের বলিদানের স্বীকৃতি, তাদের কষ্টের স্বীকৃতি, ন্যায় বিচারের একটা আশার আলো। এই প্রেক্ষাপট মাথায় না রাখলে কিন্তু বন্ধুরা আজকের ভিডিওর কথাগুলো একেবারেই বুঝবেন না। 2021 সালের বিধানসভা নির্বাচনের কথা মনে আছে? সারা দেশ জুড়ে বিজেপির ঢেউ, মোদী ঢেউ, প্রধানমন্ত্রী নিজে বারবার বাংলায় এলেন, অমিত শাহ কোণে কোণে সভা করলেন, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করলো, বাংলা নিজের মেয়েকেই চায় বনাম বাংলায় পরিবর্তন চাই। কিন্তু ফলাফল কি হলো? তৃণমূল জিতলো, 2/3 আসন পেল। কেন আর কিভাবে পেল? এই প্রশ্নের উত্তর নিয়ে এখনো বিতর্ক আছে। কিন্তু সেদিন যারা মাঠে ছিলেন তারা জানেন ভোটের দিনের ঘটনা কতটা অস্বাভাবিক ছিল। বুথ দখল, ভোটারদের ভয় দেখানো, বিজেপি এজেন্টদেরকে বের করে দেওয়া, এই অভিযোগগুলো কিন্তু গল্প নয়, এগুলো মানুষ নিজের চোখে দেখেছে। 2021-এর পর বিজেপি কর্মীদের উপর যা হলো সেটাও বলার মতো নয়। ভোট শেষ হওয়ার পরদিন থেকেই শুরু হলো প্রতিশোধ, ঘর জ্বালানো, মারামারি, গ্রাম ছাড়া। সেই দিনগুলো বাংলার অনেক পরিবার হয়তো আজও ভুলতে পারেনি। কিন্তু বিজেপি কর্মীরা কোথাও না কোথাও তাদের মনোবল কিন্তু একেবারেই ভেঙে ফেলেননি। তারা জানতো একদিন না একদিন হয়তো সত্যের জয় হবে, এবং গতকাল ঠিক সেটাই হলো। এই জয় কিন্তু একদিনে আসেনি, এই জয় তৈরি হয়েছে বছরের পর বছর ধরে, হাজার হাজার কর্মীর অক্লান্ত পরিশ্রমে, মাটির কাছে থাকা নেতাদের আত্মত্যাগে, আর সাধারণ বাঙালি মানুষের বিশ্বাসে। কিন্তু এই জয়কে যদি ত্বরান্বিত করার কথা বলতে হয়, তাহলে কিন্তু কয়েকটা বিষয়ের উপরে কথা বলতে হবে। সবার প্রথম বিষয় হলো মোদীর বাংলার প্রতি বিশেষ মনোযোগ। 5টা রাজ্যের নির্বাচন হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী বাংলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এটা কাকতালীয় নয়, কারণ মোদী জানেন বাংলা শুধু একটা রাজ্য না,
বাংলা হলো ভারতবর্ষের পূর্বের দরজা। বাংলার রাজনৈতিক স্থিতিশীলতা মানে পুরো পূর্ব ভারতের স্থিতিশীলতা। যখন নরেন্দ্র মোদী গতকাল দিল্লি সদর দপ্তরে ভাষণ দিতে এলেন, তখন তিনি ধুতি পাঞ্জাবি পরে এলেন, বাঙালি পোশাকে এলেন। এটা একটা ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু এটা একটা মেসেজ। বাংলার মানুষের প্রতি তার সম্মান, বাংলার সংস্কৃতির প্রতি তার শ্রদ্ধা। এই ছোট ছোট সংকেতগুলো মানুষের কিন্তু মনে পৌঁছয়। দ্বিতীয়ত, অমিত শাহের লাগাতার প্রচার। অমিত শাহ মানুষটা মাঠের রাজনীতি কিন্তু যথেষ্টই বোঝেন। তিনি বসে থেকে কৌশল বানান না, তিনি মাঠে নামেন। তিনি বাংলায় এসে রোড শো করেছেন, সভা করেছেন, কর্মীদের মনোবল চাঙ্গা করেছেন। একজন কেন্দ্রীয় নেতা যখন বারবার একটা রাজ্যে আসেন, তখন সেটা দুটো কাজ করে। প্রথম কি করে না, কর্মীরা বোঝে যে কেন্দ্র তাদের পাশে আছে। দ্বিতীয়ত, সাধারণ মানুষ বোঝে যে এটা সিরিয়াস একটা নাটক না। তৃতীয়ত, সাধারণ মানুষের ক্লান্তি, এটা হয়তো সবচেয়ে বড় ফ্যাক্টর। বাংলার সাধারণ মানুষ ক্লান্ত হয়ে গিয়েছিল। বাংলার সাধারণ মানুষ সিন্ডিকেট রাজের কাছে, কাটমানির কাছে, দুর্নীতির কাছে ক্লান্ত হয়ে পড়েছিল। আর এই ক্লান্তি একদিন রূপ নেয় প্রতিবাদে। এই প্রতিবাদ ভোট বাক্স পর্যন্ত পৌঁছালো। আর চতুর্থত, কর্মীদের অদম্য মনোবল। 2021-এর পর যে কর্মীরা ঘর ছেড়ে পালিয়েছিল, তারা আবার ফিরে এলো। যারা মিথ্যা মামলার কেসে ফেঁসে গিয়েছিল, তারা কোর্ট থেকে বের হয়ে আবার মাঠে নামলো। এই মানুষগুলোর অদম্যতাই হলো আসল শক্তি। এই চারটি উপাদান মিলে তৈরি হলো কিন্তু গতকালের ঐতিহাসিক পরিবর্তন। ক্ষমতার পরিবর্তন হলে একটা জিনিস কিন্তু সবসময় হয়, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এটা বাংলায় আগেও হয়েছে, ভারতের অন্য রাজ্যেও হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশেও হয়েছে। যখন একটা দল ক্ষমতায় আসে, তখন একদল মানুষ হুড়মুড় করে সেই দলে যোগ দিতে আসে। এরা ঠিক কারা? এরা হলো সুযোগ সন্ধানী, এরা হলো রাজনৈতিক ব্যবসায়ী। এরাই গতকাল ছিল একটা দলে, আজকে আরেকটা দলে, কালকে যে দল ক্ষমতায় থাকবে সে দলে যাবে। এদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, কোনো বিশ্বাস নেই। এদের আছে শুধু একটাই লক্ষ্য, সেটা হলো যে কোনো উপায়ে ক্ষমতার কাছাকাছি থাকা, যে কোনো উপায় নিজের স্বার্থ রক্ষা করা। আর এই কিছু মুষ্টিমেয় গুন্ডা স্বার্থপর আত্মান্বেষী মানুষের জন্যই কিন্তু আজকে বাংলার ইতিহাস থেকে তৃণমূল দলটাই মুছে যেতে বসেছে। এবং এই মানুষগুলো এখন বাংলায় বিজেপিতে ঢোকার দারুণভাবে চেষ্টা করছে। কারা এই দলবন্ধুরা, কিভাবে এদেরকে চিনবেন? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ সবাই যে তৃণমূল থেকে বিজেপিতে আসছে, তাদের কিন্তু একই চোখে দেখা উচিত না। কিছু মানুষ যারা সত্যিকারের অনুতাপ থেকে বা ভয় থেকে তৃণমূলে গিয়েছিল, যারা বুঝতে পারছে যে তারা ভুল দলে ছিল, যারা সত্যিকারের পরিবর্তন চায়, এই মানুষগুলোর কথা কিন্তু একেবারেই আলাদা। কিন্তু বন্ধুরা, আজকে আমি যাদের কথা বলছি, সেই মানুষগুলো হলো যারা সক্রিয়ভাবে বিজেপি সহ অন্যান্য বিরোধী কর্মীদের উপরে অত্যাচার করেছে, মেরেছে, যারা মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে ফাঁসিয়েছে, যারা সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট করেছে, যারা ভোটের দিন বুথ দখল করেছে, যারা সরকারি প্রকল্পের টাকা মেরে দিয়েছে। এই মানুষগুলো এখন হাত পা ধুয়ে, পোশাক বদলে হাসি মুখে বিজেপির দরজায় এসে বলছে আমি আপনাদের লোক। এবং দুঃখের বিষয় হলো, কিছু স্থানীয় বিজেপি নেতা এদের স্বাগত জানাতে তৈরি। কারণ কেউ টাকার লোভে, কেউ নিজের প্রভাব বাড়ানোর লোভে, কেউ আবার ভোট ব্যাংকের হিসেব কষে। এটাই হলো আসল বিপদ। এই স্বার্থান্বেষী মানুষগুলো যেরকম তৃণমূল দলটাকেও শেষ করেছে, সেরকম আগামী দিনে বিজেপিকেও শেষ করতে পারে এবং আগামী দিনে অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে, তাদেরকেও শেষ করতে পারে। এই সমস্ত মুষ্টিমেয় স্বার্থান্বেষী, আত্মস্বার্থ চরিতার্থ করা মানুষ যে কোনো রাজনৈতিক দলের জন্যই কিন্তু যথেষ্টই ভয়ঙ্কর। শাসক দলের যে স্বৈরাচারী গুন্ডা বিজেপি কর্মীর পরিবারে জীবন দুর্বিষহ করে দিয়েছিল, ঘর ভেঙে দিয়েছিল, মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল আর মারধর করেছিল, সেই তৃণমূলের গুন্ডা যদি বিজেপিতে যোগ দেয় আর স্থানীয় নেতা যদি তাকে সম্মান দিয়ে বরণ করে, তাহলে বাকি বিজেপি সমর্থকরা ঠিক কি ভাববে? তারা ভাববে যে কিসের জন্য তাহলে লড়াই করলাম, কিসের জন্য কষ্ট পেলাম। এই তো সেই একই সিস্টেম, শেষ পর্যন্ত যে অপরাধী সেই কিন্তু পার পেয়ে যায়। আর যদি হাজার হাজার মানুষ এভাবে ভাবা শুরু করে, তাহলে বিজেপির ভবিষ্যৎ আগামী দিনে কি হবে বাংলায়? পরিষ্কার উত্তর হলো, যে বিশ্বাসের উপর ভিত্তি করে এই বিজয় এসেছে, সেই বিশ্বাসটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষ বলবে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই, এখানেও চোর ওখানেও চোর। এবং এই বিশ্বাসভঙ্গ হলে পরের নির্বাচনে কি হবে সেটা কিন্তু আর ভাবার দরকার নেই, ফলাফল একেবারে স্পষ্ট। আরো একটা সব থেকে গভীর সমস্যা রয়েছে,
যখন কোনো দাগী অপরাধী একটা দলে ঢোকে তখন তারা শুধু সদস্য হিসেবে থাকে না, তারা ধীরে ধীরে সেই দলের সংস্কৃতিকেই বদলে দেয়। এবারে আপনাদের মনে প্রশ্নটা হবে যে কিভাবে? প্রথমে তারা ছোট ছোট কাজে নিজেদেরকে উপকারী হিসেবে প্রমাণ করে, তারপর ধীরে ধীরে স্থানীয় নেতৃত্বে প্রভাব বিস্তার করে, তারপর তারা নিজেদের পুরনো নেটওয়ার্ক ব্যবহার করে দলের কাজে, আর তারপর যখন পরিস্থিতি সুবিধাজনক তারা আবার সেই পুরনো দলে খেলা শুরু করে। নাম বদলায়, পোশাক বদলায়, পতাকার রং বদলায়, কিন্তু খেলাটা ঠিক একই থেকে যায়। সিন্ডিকেট থাকে, কাটমানি থাকে, লুটপাট থাকে, শুধু এবার সেটা বিজেপির নামে হয়। এটা কি পরিবর্তন? এটা কি মানুষ চেয়েছিল? নিশ্চয়ই নয়। ইতিহাস কি বলে? অন্য রাজ্যের উদাহরণ, এই সমস্যাটা কিন্তু নতুন নয়। ভারতের বিভিন্ন রাজ্যে এটা আগেও হয়েছে। উত্তরপ্রদেশে যখন যোগী আদিত্যনাথ ক্ষমতায় এলেন তখনও কিন্তু এই সমস্যা ছিল। অনেক পুরনো সমাজবাদী পার্টি বা বিএসপির নেতারা বিজেপিতে আসতে চাইলো, কিন্তু যোগী সরকার একটা কড়া নীতি নিল। যাদের দুর্নীতির রেকর্ড আছে, যাদের অপরাধের ইতিহাস আছে, তাদের বিজেপিতে নেওয়া হবে না। ফলাফল কি হলো? যোগীর জনপ্রিয়তা বাড়লো, মানুষ বিশ্বাস করলো সত্যিকারের পরিবর্তন আসছে। মধ্যপ্রদেশে যখন শিবরাজ সিং চৌহানের সরকার এসেছিল তখনও একই পরীক্ষা হয়েছিল। যেখানে ছাড় দেওয়া হলো সেখানে সমস্যা হলো, যেখানে কড়া থাকা হলো সেখানেই সফলতা এলো। বাংলার নেতাদের এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বাংলার বিজেপির স্থানীয় নেতারা, পঞ্চায়েত স্তরের নেতা, ব্লক স্তরের নেতা, জেলা স্তরের নেতা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা জানেন কোন তৃণমূল নেতা কি করেছে? আপনারা নিজের চোখে দেখেছেন, আপনাদের কর্মীরাও সেই অত্যাচারের শিকার হয়েছে। তখন আপনারা বলেছিলেন পরিবর্তন আসলে ন্যায় বিচার হবে। এখন পরিবর্তন এসেছে, এখন আপনাদের কিন্তু পরীক্ষা। যদি আপনি সেই দাগী অপরাধীকে টাকার বিনিময়ে বিজেপিতে নেন তাহলে আপনি শুধু একটা ভুল করছেন না, আপনি হাজার হাজার কর্মীর বলিদানকে অপমান করছেন। আপনি বাংলার সেই সাধারণ মানুষকে বিশ্বাসঘাতকতা করছেন যারা পরিবর্তনের আশায় ভোটটা দিয়েছিল। এবং মনে রাখবেন, রাজনীতিতে মানুষের স্মৃতি দীর্ঘ হয়, পরের নির্বাচনে মানুষ কিন্তু ভুলবে না। তাই এখনই সিদ্ধান্ত নিন কোন পথে যাবেন। এখন কথা বলবো সেই মানুষদের নিয়ে যারা মাঠে ছিল, যারা সত্যিকারের যোদ্ধা। আপনারা বিজেপির তৃণমূল স্তরের কর্মীরা আপনাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আপনারা জানেন কে কি করেছিল, আপনারা জানেন কোন তৃণমূল কর্মী সত্যিকারের গুন্ডা ছিল, আপনারা জানেন কে মিথ্যা মামলা দিয়েছিল, আপনারা জানেন কে ভোটের দিন বুথে এসে ভয় দেখিয়েছিল। এই তথ্যগুলো কিন্তু আপনাদের কাছে আছে। এখন এই তথ্যগুলো ধরে রাখুন, দলীয় নেতৃত্বকে জানান। যখন কোনো দাগী ব্যক্তি বিজেপিতে ঢোকার চেষ্টা করবে তখন সেই তথ্য সামনে আনুন। চুপ থাকবেন না, কারণ চুপ থাকা মানে সম্মতি দেওয়া। আর যদি কোনো কারণে দাগী মানুষকে দলে নিচ্ছে তাহলে উপরের নেতৃত্বকে জানান, সোশ্যাল মিডিয়ায় বলুন, যে কোনো উপায় সামনে আনুন। কারণ বন্ধুরা, এই পরিবর্তন রক্ষা করার দায়িত্ব শুধু নেতাদের নয়, এই দায়িত্বটা কিন্তু আপনাদের। এরপরে আসি, আপনি কি করবেন? আপনি যদি এই ভিডিওটি দেখছেন, আপনি হয়তো বিজেপি কর্মী, বিজেপি সমর্থক, হয়তো শুধু একজন বাঙালি যে পরিবর্তন চেয়েছিল। আপনার করণীয় কি? প্রথম করণীয় হলো সজাগ থাকুন। রাজনীতি শেষ হয় না নির্বাচনের পরে, রাজনীতি শুরু হয় নির্বাচনের পর থেকে। যারা ক্ষমতায় আসে তাদের উপর নজর রাখুন, তারা কি করছে, কাকে টানছে, কোন সিদ্ধান্ত নিচ্ছে, এই সমস্ত কিছু নজরে রাখুন। দ্বিতীয় জিনিস হলো সঠিক তথ্য শেয়ার করুন। সোশ্যাল মিডিয়ার যুগে তথ্য হলো সবচেয়ে বড় হাতিয়ার। যদি দেখেন কোথাও অন্যায় হচ্ছে তা প্রমাণ সহ সামনে আনুন, কিন্তু মিথ্যা বা অবাঞ্ছিত তথ্য ছড়াবেন না, কারণ সেটা শেষ পর্যন্ত আপনার নিজের ক্ষতি করবে। তৃতীয়ত, দাবি তুলুন। যে মানুষটা আপনার প্রতিবেশীর বাড়ি পুড়িয়েছে সে যেন বিজেপির পতাকা হাতে ঘুরে বেড়াতে না পারে, এটা নিশ্চিত করার জন্য দাবি তুলুন। এটা আপনার গণতান্ত্রিক অধিকার। চতুর্থ জিনিস হলো ঐক্যবদ্ধ থাকুন। পরিবর্তনের শত্রুরা সবসময় চেষ্টা করে ভেঙে দিতে, ভেতরের বিভেদ তৈরি করতে, কাউকে কিনে নিতে। এই ফাঁদে পড়বেন না, ঐক্যবদ্ধ থাকুন। কিভাবে বাছাই করবেন কে দলে আসতে পারবে আর কে দলে আসতে পারবে না? এটা একটা ব্যবহারিক প্রশ্ন, কারণ সবাইকে ঢালাও ভাবে বাতিল করলেও সমস্যা আছে। তাহলে কিভাবে বাছাই করবেন? মানদণ্ড যদি বলা যায় তাহলে মানদণ্ড এক হবে অপরাধের রেকর্ড। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আছে, মারধর, বুথ দখল, লুটপাট, মিথ্যা মামলা, তাদেরকে নেওয়া যাবে না। শুধু অভিযোগ না, প্রমাণ থাকলে তো কোনো কথাই নয়। দ্বিতীয় মানদণ্ড হলো স্থানীয় কর্মীদের মতামত। যে এলাকার মানুষ, সেই এলাকার বিজেপি কর্মীরা জানে সে কি করেছে, তাদের মতামত নিন। যদি তারা বলে এই মানুষটা আমাদের ক্ষতি করেছে, তাহলে সেই মানুষটাকে কিন্তু নেওয়া উচিত না।
মানদণ্ড 3, উদ্দেশ্য যাচাই করুন। সে যে বিজেপিতে আসতে চাইছে ক্ষমতার লোভে নাকি সত্যিকারের পরিবর্তন চায় বলে, এটা বোঝা কঠিন কিন্তু অসম্ভব না। তাদের কথা শুনুন, কাজ দেখুন, সময় নিন। মানদণ্ড 4, প্রকাশ্যে স্বীকারোক্তি। যদি কেউ সত্যিই পরিবর্তন চায় তাহলে সে প্রকাশ্যে স্বীকার করবে যে সে আগে ভুল করেছে। যারা দায়িত্ব এড়াতে চায় তারা কখনোই কিন্তু এই জিনিসটা করবে না। এরপরে আসি বন্ধুরা, আগামী দিনে বাংলার ভবিষ্যৎ স্বপ্ন কি। একটু বড় ছবিটা তাহলে দেখাই যাক। বাংলা কি হতে পারে। বাংলা একসময় ভারতের সবচেয়ে সমৃদ্ধ রাজ্যগুলোর মধ্যে কিন্তু একটি ছিল। শিল্প, সংস্কৃতি, বাণিজ্য সব জায়গায় বাংলার নাম ছিল সারা বিশ্বে। কলকাতা একসময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। দেশের অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলিও বাংলায় ছিল। এখন কোথায় সেই বাংলা? শিল্প চলে গেছে, বিনিয়োগ আসে না, মেধাবী ছেলেমেয়েরা বাইরে চলে যায়। বাংলায় থেকে ভালো কাজ একেবারে পাওয়াই কঠিন। কিন্তু কেন? কারণ রাজনৈতিক অস্থিরতা, কারণ দুর্নীতি, কারণ সিন্ডিকেট রাজ। সত্যিকারের পরিবর্তন আসে যদি দুর্নীতিমুক্ত, স্থিতিশীল, উন্নয়নমুখী শাসন আসে। তাহলে বাংলা আবার সেই জায়গাতে ফিরে যেতে পারে। বিনিয়োগ আসবে, কাজের সুযোগ তৈরি হবে, ছেলেমেয়েরা বাইরে যেতে বাধ্য হবে না। এটাই হলো সত্যিকারের পরিবর্তনের স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন পূরণ হবে না যদি পুরনো অপরাধীরা নতুন মোড়কে আবার ক্ষমতায় আসে। একটি গুরুত্বপূর্ণ সাবধানতা, সব তৃণমূল সমর্থকরাই কিন্তু শত্রু নয়। এখানে একটা কথা অবশ্যই বলা দরকার, তৃণমূল সমর্থক মানে অপরাধী না। বাংলার অনেক সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল ভয় বা প্রলোভনে বা সত্যিকারের বিশ্বাসে। তারা অনেকেই এখন বুঝতে পারছে যে ভুল হয়েছিল। এই মানুষগুলোকে কিন্তু দূরে ঠেলে দেওয়াটা ঠিক হবে না। বিজেপিকে বাংলায় শক্তিশালী হতে হলে ওই মানুষগুলোকে কিন্তু কাছে টানতে হবে, তাদের বিশ্বাস অর্জন করতে হবে। পার্থক্য হলো এখানে সাধারণ সমর্থক আর সক্রিয় অপরাধীর মধ্যে। সাধারণ সমর্থককে স্বাগত জানান, কিন্তু যে হাত দিয়ে মেরেছে সে হাতকে নয়। তা বলে কিন্তু বন্ধুরা শুধু দল বদলুদেরকে ঠেকানোই কিন্তু যথেষ্ট নয়। পরিবর্তনটাকে টেকসই করতে হলে কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে। তা প্রথম হলো নতুন নেতৃত্ব তৈরি করুন। বাংলায় বিজেপিকে নতুন, তরুণ, সৎ নেতৃত্ব তৈরি করতে হবে। এই নেতৃত্ব হবে মাটির কাছে, যারা পুরনো রাজনীতির ধারা থেকে বের হয়ে এসেছেন। দ্বিতীয়ত, জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করুন। প্রতিটি নেতাকে জবাবদিহি করতে হবে। কোনো নেতা যদি দুর্নীতি করে তাহলে তাকে পার পেতে দেওয়া একেবারেই যাবে না, সে যত বড়ই নেতা হোক না কেন। তৃতীয়ত, উন্নয়নকে দৃশ্যমান করুন। মানুষ রাজনীতির কথা শুনতে চায় না, মানুষ দেখতে চায় রাস্তা হচ্ছে কিনা, হাসপাতাল ঠিকঠাক কিনা, ছেলে মেয়েরা স্কুলে ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে পারছে কিনা। এই দৃশ্যমান উন্নয়নই কিন্তু আসল রাজনীতি। চতুর্থত হলো আইনের শাসন প্রতিষ্ঠা করুন। যারা আগে অত্যাচার করেছে তাদের বিচার হবে। এটা প্রতিহিংসা না, এটা হলো ন্যায় বিচার। এবং এই ন্যায় বিচারই মানুষকে বিশ্বাস দেবে যে সত্যিকারের পরিবর্তন এসছে। পঞ্চমত হলো দলীয় শৃঙ্খলা বজায় রাখুন। বিজেপির নিজের কর্মীরাও যদি ক্ষমতার অপব্যবহার করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কোনো ছাড় নেই। এটা শুধু বিজেপির জয় নয়, এটা বাংলার মানুষের জয়। শেষ করার আগে একটা কথা বলতে চাই, এই পরিবর্তন কিন্তু শুধু বিজেপির জয় নয়, এই পরিবর্তন হলো সেই মানুষের জয় যে তার ভোট দিতে পারেনি কারণ বুথ দখল হয়েছিল। এই পরিবর্তন হলো সেই মায়ের জয় যার ছেলে ছিল মিথ্যা মামলায় জেলে। এই পরিবর্তন হলো সেই কৃষকের জয় যে সরাসরি প্রকল্পের টাকা পায়নি, কারণ মাঝখানে কেউ সেই টাকাটা মেরে দিয়েছিল। এই পরিবর্তন হলো সেই শিক্ষকের জয় যে মেধায় চাকরি পাওয়ার যোগ্য ছিল কিন্তু টাকা না থাকায় পায়নি। এই মানুষগুলোর জন্যই কিন্তু আজকের এই এত বড় পরিবর্তন, এবং এই পরিবর্তন রক্ষা করার দায়িত্ব এখন এই মানুষগুলোর। তাহলে সারসংক্ষেপে কি বলতে চাইলাম বন্ধুরা, বাংলায় পরিবর্তন এসেছে, এটা ঐতিহাসিক, এটা অনেক ত্যাগ আর সংগ্রামের ফল। কিন্তু এই পরিবর্তন এখন একটা বিপদের মুখে, ভেতর থেকে সুযোগ সন্ধানী দল বদলুদের কারণে। এই বিপদ ঠেকাতে হলে নেতাদের সৎ থাকতে হবে, দাগী অপরাধীদের দলে নেওয়া যাবে না, কর্মীদের সজাগ থাকতে হবে, অন্যায় হতে দেখলে চুপ থাকা যাবে না, সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। পরিবর্তন আসলেই শেষ নয়, পরিবর্তনকে রক্ষা করাটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং আমার বলা কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। নমস্কার, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।